ভেবেই আতঙ্কিত হয়ে সে পেছনে ফিরে পালানোর জন্য পা বাড়ালো। ঠিক তখনই সেই মুহূর্তে অমিত পেছন থেকে তার হাতটা ধরে ফেলে আর আজিন থমকে দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস বন্ধ করে। ভয়ে শুষ্ক গলায় ঢোক গিলতে থাকে, সাথে ধীরে ধীরে ফিরে তাকায় অমিতের দিকে। তার চোখে ভয়, ঠোঁট কাঁপছে, কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই অমিত তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে আসে। তারপর পাশ থেকে একটা মিষ্টি হাতে তুলে নেয় আর অন্য হাতে আজিনের গাল দুটো আলতো করে চেপে ধরে। আর আজিন সে মাথা নাড়তে থাকে, কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু অমিত কিছুই শুনতে নারাজ। সে সময় না দিয়ে আজিনের মুখটা হাঁ করিয়ে একটা মিষ্টি ঠেলে দিল তার মুখে। তারপর হালকা পেছনে সরে গিয়ে টেবিলের উপর থেকে নিজের কফির কাপটা তুলে নেয় আর ধীর স্বরে বলে। আজিন নিঃশব্দে থ হয়ে অমিত পানে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, মুখে মিষ্টি, চোখে বিস্ময়, গালে লজ্জা মেশানো রাগ। মুখের মধ্যে থাকা মিষ্টিটা যেন নাড়ানোর সাধ্য নেই তার, যার ফলে তার কথা বলার সামর্থ্য যেন হারিয়ে গেছে। এদিকে অমিত তখন কফিতে চুমুক দিয়ে তার চারপাশে ধীর পায়ে হাঁটতে থাকতে ঠাট্টার স্বরে আবার বলে ওঠে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? একটু আগে তো গলায় সুর উঠেছিল, এখন চুপ কেন? মুখে মিষ্টি, তো এবার একটু মিষ্টি কথা বলো, একটু তো শুনি। অমিত এতটুকু বলেই থামে না, বরং আরও বলে, এতক্ষণ তো খুব জ্ঞান দিচ্ছিলে আমাকে। আমি নাকি মিষ্টি খাই না বলেই করল্লার মতো কড়া কথা বলি। এখন যখন তোমার মুখে মিষ্টি, দেখি তো কথা বেরোয় কিনা। একটু তো শোনাও, মিষ্টি কথা কেমন শোনায়? অমিতের এসব কথায় আজিন একেবারে চুপ। এই পরিস্থিতি সামলানোর কোনো উপায় খুঁজে না পেয়ে হঠাৎ করে ট্রে হাতে নিয়ে ফুলে থাকা মুখের সে দ্রুত পা চালিয়ে বেলকুনি থেকে বেরিয়ে আসে। আর অমিত তার পেছনে তাকে মৃদু হাসে, সাথে উচ্চস্বরে বলে। এই মেয়ে, আবার ফেলে দিও না যেন, খেয়ে নিও, তারপর মিষ্টি মুখ থেকে মিষ্টি কথার ঝড় বইবে। আমি অপেক্ষায় আছি শোনার জন্য। কথাগুলো অমিতের ঠোঁটে তখন এক আশ্চর্য রকমের নরম অথচ অর্থপূর্ণ তীক্ষ্ণ হাসি, যেটা হয়তো কেবল একজন অমিতই হাসতে পারে। আর আজিন, সে তখন নিজের ফুলে থাকা মুখ নিয়ে মনে মনে একটাই কথা ভাবছে। রাক্ষসটা আজ একেবারে প্রতিশোধ নিয়েই ছাড়লো। সকাল থেকে আজিন সেজে যাচ্ছে, তার স্বাদ যেন শেষই হচ্ছে না। আয়না আর ওয়াশরুমের মধ্যে দৌড়াদৌড়িতে আছে, একবার এই জামা পরে তো আবার অন্য জামা। এই পর্যন্ত তার অলরেডি 4-5টা জামা চেঞ্জ করা হয়ে গেছে। আবার তার এসব কাণ্ড কারখানা বিছানায় শুয়ে শুয়ে আর চোখে দেখে যাচ্ছে অমিত। তার চিত্র বলছে, এই নিয়ে মেয়েটাকে দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছে। আজিন এবারে জামাটা পরে একটু স্বাচ্ছন্দ্য বোধ উপলব্ধি করছে। হেলে দুলে এপাশ ওপাশ করে আয়নাতে নিজেকে দেখছে আর নিচু স্বরে বলছে, আমায় ঠিক লাগছে, একদম পারফেক্ট পাকিস্তানি নায়িকা। পাকিস্তানি নায়িকা কি ওরা আমার কাছে ফেল? নিজের সৌন্দর্যের মহিমায় দেখে এটা বলে আজিন লজ্জায় হাত দিয়ে নিজের মুখ লুকিয়ে ফেলে। সে নিজেকে সুন্দর দেখানো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তার মনেই নেই রুমে সে একা না, অমিতও আছে। এসব পাগলামি দেখলে যে অমিত তাকে পাগল ভাবতে পারে এটা তার মাথায় নেই। হঠাৎ অমিতের কথা মনে পড়তেই আজিন মুখ থেকে হাত সরিয়ে আয়নার পানে তাকায়। আয়না থেকে বিছানার পানে তাকাতেই দেখে অমিত তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সেটা দেখে আজিনের হাসি মাখা মুখটা নিমিষেই মলিন হয়ে যায়। আজিনের এভাবে তাকানোতে অমিত দৃষ্টি সরিয়ে নেয় হাতে থাকা মোবাইলের পানে আর গনগনিয়ে বলতে থাকে, এই মেয়ে দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। 2 ঘন্টা যাবৎ কি করে যাচ্ছে নিজেও জানে না। মনে হচ্ছে বান্ধবীর বাড়িতে না বিয়ে বাড়িতে যাচ্ছে। অমিতের মুখ নাড়ানো দেখে আজিন ঠোঁটে লিপস্টিক দিচ্ছে আর ভাবে, এই ব্যাটা নিশ্চিত আমার পাগল বলে নিন্দে করছে, আর করাটাই তো স্বাভাবিক। আমি এতক্ষণ যাবৎ যা করে আসছি তা একটা সুস্থ মানুষ করে নাকি? না না না, দোষ আমারই, লোকটাকে কিছু বলা যাবে না। এসব ভাবনার মাঝে আজিনের জিভায় কামড় পড়ে আর সে চেঁচিয়ে ওঠে। আজিনের আশঙ্কিক চেঁচানোতে অমিত বিরক্ত নিয়ে বলে ওঠে, তোমার আবার কি হলো? এত জোরে চেঁচাচ্ছ কেন? আপনার কারণেই তো। আজরিন গালে হাত দিয়ে অমিতের পানে
তাকিয়ে তিক্ততার স্বরে ভ্রু জোড়া কুচকিত করে বলে, আমার কারণে মানে? আমি আবার কি করলাম? আপনি আমার নিন্দে করছেন বলেই তো আমার জিহ্বায় কামড় পড়ছে। অমিত ভুরুজোড়া সংকুচিত করে বলে ওঠে, হোয়াইট দ্য আমি তোমার নিন্দে করেছি? তো কি? যত সব ননসেন্স কথাবার্তা। বাই দ্য ওয়ে, তোমার সাথে কথা বলাটাই বেকার। যেটা করতেছিলে চুপচাপ তিরিং বিরিং না করে করতে থাকো। সারাক্ষণ এভাবে মুখ চললে তো জিব্বায় কামড় পড়বেই। আসছে, সব সময় কথা বলা নিয়ে খোটা দেয়। কে বলে আমার সাথে কথা বলতে, রাক্ষস একটা। আজিনও ভাব দেখিয়ে কথাগুলো বলে নিজের বাকি সাজটুকু শুরু করে। খানিকটা সময় পর রনি পুরোপুরি তৈরি হয়ে অমিতের রুমের পানে আসে। দরজার কাছে আসতেই দেখে অমিত তৈরি না হয়ে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছে। রনি তখন ভেতরে আসতে আসতে বলে, ভাই তুমি এখনো শুয়ে আছো? তৈরি হচ্ছ না কেন? আমরা তো সবাই যাওয়ার জন্য রেডি। অমিত হাত থেকে মোবাইলটা রেখে শোয়া থেকে উঠতে উঠতে রনির কথার প্রতিবাক্যে বলে, রুমে এরকম একটা পাগল থাকলে রেডি হব কি করে? রুমের মধ্যে এরকম 10-12টা আয়না, ওর একাই তো লাগে। অমিতের কথায় আজিন তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আমি আধ পাগল? আমার 10-12টা আয়না লাগে? আমার জন্য আপনি তৈরি হতে পারছেন না? কি করে আপনি এসব বলতে পারেন? নিজের দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছেন। ছেলেদের আবার তৈরি হতে আয়না লাগে নাকি? নিজে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, ওইটা বলে না। কি সুন্দর করে আমার দোষ দিয়ে দিচ্ছে। একদমই আজরিনের বলা কথাগুলোর অমিতের কোনো জবাব নেই, বরং সে আলমিরার কাছে গিয়ে নিজের জামা কাপড়গুলো দেখছে আর রনিকে উদ্দেশ্য করে বলে, রনি, ওকে বলবি ওর মেশিনটা বন্ধ করতে। কথা একটা বললে ওর 10টা বলতে হয়। নষ্ট স্পিকার একবার চালু হয় তো আর বন্ধ হতে চায় না। হ্যাঁ আমি বেশি কথা বলি আর আপনি কম কথা বলে কি করছেন? গিনেস বুকে নাম লিখেছেন বুঝি? রনি, ওকে থামতে বলবি। মনে হচ্ছে যেন ও বেশি কথা বলে নাম লিখেছে। ওকে থামতে বল, না হলে কিন্তু আমার মত একবার বদলে গেলে আর নিতে পারবি না। এমনিতেও আমার যাওয়ার ইচ্ছে নেই, আন্টি বারবার বলাতে যাচ্ছি। অমিত ভারী স্বরে বলে ওঠে, আজ শনিবার হয় সরকারি ছুটি দিন, তাই গতকাল ঐশীদের বাড়ি থেকে দাওয়াত আসছে আজিন, অমিত, রনি আর রাহিকে যাওয়ার জন্য। আজিন, রনি, রাহি যেতে রাজি থাকলেও অমিত যেতে নারাজ। ঐশীরামু রাহাত ভাইয়ের বারবার কল দেওয়াতে অমিত একটা সময় যেতে রাজি হয়। আর ঐশীদের বাড়ি যাওয়া নিয়ে সকাল থেকে আজিন, রাহি, রনির মধ্যে এত মাতামাতি। অমিতের পক্ষপাতিত হয়ে রনি আজরিনকে চোখ মেরে বলে ওঠে, এই আজরিনের বাচ্চা, দিন দিন দেখি তোর কথা ঝুলি বড় হচ্ছে। কথা কম বলতে পারিস না? ভাই সব সময় আমায় বলে কথা যত কম জীবন তত সুন্দর। আজ আমি তোকে বলছি, ভাই দেখি তোকে সহ্য করে। আমি হলে কবেই তোকে তোদের বাড়িতে রেখে আসতাম। বলতে হয় আমার ভাইয়ের ধৈর্য আছে। তাহলে না হলে কি তোর মতো একটা মেয়ের সাথে নিজের রুমে শেয়ার করে? আমি ছোট বাচ্চা না যে তোর কথাগুলোর অর্থ বুঝবো না। আমি তোকে ওকে থামতে বলতে বলেছি, তোর স্পিকার চালু করতে বলিনি। এটা বলে অমিত পোশাক হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। মিনিট 10 পর অমিত পোশাক চেঞ্জ করে বেরিয়ে আসে। আয়নার সামনে আজিনের পিছে দাঁড়িয়ে বলে, তোমার এবার হলে আমায় একটু জায়গা দিবে? আজিন সামনে থাকা চুলগুলো ভাব মেরে পিছনে ছুঁড়ে মারে, আর সেগুলো গিয়ে অমিতের গায়ে ঠেকলে অমিত বিরক্তি নিয়ে বলে ওঠে, কি করো কি? আজিন নির্বাক চলে যাওয়ার জন্য পা বাড়াতে এসে চুলে টান লাগা উপলব্ধি করে চেঁচিয়ে ওঠে আর অমিতকে উদ্দেশ্য করে বলে, ছাড়ুন আমার চুল। চুল কেন টেনে ধরলেন? আমার ব্যথা লাগছে তো। অমিত হতবাক হয়ে দাম্ভিক স্বরে বলে, তোমার চুল ছাড়বো মানে? পিছন ঘুরে 4 চোখ দিয়ে দেখো। আজিন পেছন ঘুরে দেখে অমিত তার চুল টান দেয়নি, বরং সে চুল পিছনে ছুঁড়ে মারে সেগুলো অমিতের শার্টের বাটনের সাথে পেঁচিয়ে যায়। অমিত কয়েকটা কথা শুনিয়ে দেওয়ার আগে আজিন চুলগুলো ছাড়ানোর জন্য হম্বিতম্বি শুরু করে দেয়। চুলগুলো ছাড়ানোর জন্য আজিনকে এত তরান্তরিত হতে দেখে অমিত বলে, আসতে চেষ্টা করো না,
তুমি তো এগুলো ছাড়াতে গিয়ে আরো পেঁচিয়ে ফেলছো। সব কাজে তোমার একটা ঝামেলা না বাঁধালে হয় না? কি দরকার ছিল চুলগুলো এভাবে ছুঁড়ে মারার? অমিতের কথায় আজিন চোখ উল্টিয়ে অমিতের চোখের পানে তাকাই বলে, তোমার সাথে না কথায় কেউ পারবে না। আজরিন নির্বাক ফ্যাল করে তাকিয়ে আছে। অমিত আবার বলে ওঠে, এভাবে দেখছো কি? ছাড়াতে পারছো না? পারবে না তো। তোমার জন্ম হয়েছে গিট্টু লাগানোর জন্য, ছাড়ানোর জন্য না। হাত সরাও, আমি দেখছি। আজরিন হাত সরিয়ে নিলে অমিত আলতো হাতে শার্টের বাটন থেকে চুলগুলো সরিয়ে নেয়। এরই মধ্যে রাহি রুমে আসে। রাহিকে দেখে রনি বলে ওঠে, এই তো আমাদের রুহি বুড়িও চলে আসছে। বাহ, রাহি তোমায় তো খুব মিষ্টি লাগছে। আজিন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে ওঠে। তোমাকেও খুব সুন্দর লাগছে। অমিতের পানে তাকিয়ে রাহি আরও বলে, কিন্তু চাচ্চু, এই শার্টটা কেন পরলো? তোমরা দুজন কাঁপলো, তোমাদের উচিত ছিল সেম সেম পরার। তখন আজিন অমিতের পানে একবার আর চোখে তাকিয়ে রাহিকে বলে, রাহি, তুমি না ভালো কথা মনে করেছো, ওইখানে গিয়ে না আমায় ফুপি ডাকবে। এসব সো কল্ড মার্কা মামুনি টামুনি ডাকবে না। রাহি খুব কৌতূহল নিয়ে শুধালো। কেন? আজিনও ভাব নিয়ে বলে, ঐশীর আনম্যারিড ছোট একজন ভাই আছে, উনি নাকি দেখতে খুব হ্যান্ডসাম। আমি চাই না এসব মামুনি টামুনি ডেকে তুমি আমায় ম্যারিড বানিয়ে দাও। এমনিতে ওই বাড়ির সবাই জানে আমি আনম্যারিড, আর রনি ভাই আর আদরের ছোট বোন, তাই তুমি আমায় সেই সুবাদে ফুপি ডাকবে কেমন? আজিনের কথায় রাহি বোকার মতো আজিনের পানে চেয়ে আছে। অমিত তখন মাথার চুল ঠিক করতে করতে বলে, এখনো ভালোভাবে কলেজে ডিঙি পার হয় নাই, এখনই এসব চলে মাথায়? রনি, তুই শুনলে অবাক হবি। সকাল থেকে না ড্রেস 5-6টা চেঞ্জ করে এটা চয়েস করে পড়েছে, তাও যদি একটু ভালো দেখাতো। একদম বাজে দেখাচ্ছে আর ভাব নিচ্ছে পাকিস্তানি নায়িকাদের মতো। যাকে সৌন্দর্য দেখানো নিয়ে এত মাতামাতির, তাকে একবার কল দিয়ে জিজ্ঞেস করলেই তো হতো তার কেমন সাজ পছন্দ। সেই বোধ মাথায় নেই। পোশাক এতগুলো চেঞ্জ করলে আমি করছি, তাতে আপনার কি? আপনার চোখে তো আমায় বাজে লাগবেই, কারণ আপনার পছন্দ তো আপনার মতোই দাম্ভিক অহংকারী। বাজে লাগুক আমায়, আপনার কি? আপনাকে সুন্দর লাগলেই হলো। শেষের কথাগুলো আজরিনের আত্মা পুড়ে বের হয়। অমিত কোনো প্রতিবাক্য না দিলেও রনি বলে ওঠে, এই তোরা ঝগড়া পরে করিস, দুজনকে সুন্দর লাগছে। ভাই তুমি একটু তাড়াতাড়ি করবে, দেরি হয়ে যাচ্ছে তো। রনির কথার প্রতিবাক্যে আজিন রুক্ষ স্বরে বলে ওঠে, তোমার এত তাড়া কিসের? তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি নাকি? ওই বাড়িতে কি তোমার বউ অপেক্ষা করছে? আসছে এখানে তাড়া দেখাতে। তোর আবার কি হলো, এত চেতে গেলি কেন? রনি কথাগুলো বলে ভালোভাবে আজিনের চোখের পানি তাকিয়ে বলে, এই তোর চোখে যে জল টলমল করছে, তোর আবার কি হলো, কান্না কেন করছিস? আজিন রনির থেকে চোখ নামিয়ে বলে, ওমা, আমি কান্না কেন করব? তুমি না চোখে বেশি দেখো। না না, আমি চোখে ঠিক দেখছি তুই কান্না করছিস। তোকে কে কি বললো? পরক্ষণে আবার বলে, অমিত ভাই বলেছে তোকে দেখতে বাজে লাগছে, তাই কান্না করছস তাই না? আরে ভাইয়া তো মজা করছে। রনি কথাই অমিত আর চোখে আয়না থেকে আজিনের মুখের পানি তাকায়। তোমার মাথা না পুরো গেছে, তাই ভুলভাল বলতেছো। চুপ থাকবে? আজিন মলিন হেসে বলে, যদিও তার হাসিতে স্পষ্ট কষ্ট লুকানো। রনি রাহিকে উদ্দেশ্য করে বলে, তাই তো মনে হচ্ছে। রাহি নির্ভীক চেয়ে বলে। আজিন তখন বলে ওঠে, এই রাহি, তুমি ওনার সাথে শুরু করলে? রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই তোমার উচিত হয়নি ওকে এভাবে বলার। দেখো না বেচারি কান্না করছে। আমার বলা না বলাতে কি? ও যার জন্য সেজেছে তার কাছে ভালো লাগলেই তো হলো। আমার ভালো লাগাতে ওর কি যায় আসবে? দাম্ভিক স্বরে অমিত কথাগুলো বলে রনিকে আরও বলে, ওকে জিজ্ঞেস কর আমার ব্ল্যাক শুগুলো কই। আজিন ভারী স্বরে বলে ওঠে, যেখানে সব সময় রাখা থাকে সেখানেই আছে। অমিতের শু পড়া হয়ে গেলে সবাই রুম থেকে বেরিয়ে পড়ে। আজিন তখন দরজার কাছ থেকে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর নিচু স্বরে বলে, আমায় কি দেখতে সত্যিই বাজে লাগছে? কিন্তু আমার তো মনে হয় সুন্দরই লাগছে। কি দরকার ছিল ওনাকে
জেলাস ফিল করানোর জন্য রাহিকে কথাটা বলার। কথাটা না বললেই তো উনি আমায় বাজে দেখতে লাগলেও মনেই রাখতেন, মুখে প্রকাশ করতেন না, আর আমারও মনটা খারাপ হতো না। এরই মাঝে আজরিনের কথাগুলোকে উপেক্ষা করে তার কানে ভেসে আসে, আর আয়না দেখতে হবে না, ভালোই লাগছে। এবার তাহলে বের হই। চেনা কণ্ঠস্বর শুনে আজিন আয়না দিয়ে দরজার পানে তাকিয়ে দেখে অমিত দাঁড়িয়ে আছে। আজিনও নির্বাক হয়ে আয়না দিয়ে অমিতের পানে তাকিয়ে আছে। অমিত তখন আবার বলে, আয়না দেখা হলে এবার তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। অমিতের বলা মলিন স্বরে মুহূর্তের মধ্যে আজরিনের মেঘে ঢাকা বিষাদ আত্মায় সূর্যের রশ্মির দেখা মিলল। তার এতক্ষণ ধরে থাকা ফ্যাকাশে মুখচন্দ্রখানা ফুরফুরে হয়ে উঠল। রনির ডাক কানে ভেসে আসলে অমিত যাওয়ার জন্য পা বাড়লে আজিরও মলিন হেসে অমিতের পিছে পিছে বেরিয়ে পড়ে। শহরের কোলাহল যানজট পেরিয়ে অবশেষে তারা এসে পৌঁছালো ঐশিতার বাসায়। কলিং বেলের আওয়াজে দরজা খুলে ঐশী আজিনকে দেখে চোখ ফেল ফেল করে হাস্যোজ্জ্বল মুখ করে বলে ওঠে, তোরা এসে পড়েছিস? কথাটা বলে জড়িয়ে ধরে। তারপর আজিনকে ছেড়ে পিছনে দাঁড়িয়ে থাকা রনি আর অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনারা ভালো আছেন? ভাইয়া আসুন না, ভিতরে আসুন। জি আলহামদুলিল্লাহ। যে ছেলেটা চোখ তুলে মেয়েদের দিকে তাকায় না, সেই ছেলের এমন হাসি মাখা জবাবে অমিত খানিকটা হতবাক। সে ভূত দেখার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রনির পানে। অমিতের এরকম তাকানো রনির চিত্র বলছে। ভুল কিছু বলে ফেলি নাই তো? ভাই এভাবে তাকিয়ে আছে কেন? মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য রনি নিচু গলায় অমিতকে উদ্দেশ্য করে শুধালো, কিছু কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো যে? অমিত নির্বোধের মতো মাথা নেড়ে না সম্বোধন করে। দরজায় হট্টগোল শুনে ঐশীর মা এগিয়ে আসে। অমিত ওনাকে দেখে মলিন স্বরে বলে, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ঐশীর আম্মু হাসি মাখা মুখে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। অমিত প্রতিবাক্যে বলে, আসো বাবা, ভিতরে আসো, তোমাদের আসার প্রতীক্ষায় এতক্ষণ ধরে সময় দেখতেছিলাম। সাথে ঐশীকে মা উদ্দেশ্য করে বলে, তোর রাহাত ভাই আর ভাবি কই? ভাইয়া তো স্নানে গেছে, ভাবি মনে হয় এখনো বুঝতে পারে নাই ওনারা যে আসে। আমি রুমে গিয়ে ডেকে আনছি, দাঁড়াও। কথাটা বলেই ঐশী প্রগতিতে ছুটে যায় রাহাতের রুমের পানে। এদিকে অমিতরা গুটি গুটি পায়ে ভেতরে আসে। তাদের হাতের এত এত মিষ্টির বক্স, ফল, পাকুড়া দেখে ঐশীর মা বলে ওঠে, বাবা, তোমাদের এত কিছু আনার কি দরকার ছিল? মনে হচ্ছে যেন প্রথমবার শ্বশুর বাড়ি আসছো। কথাটাই কারো প্রতিক্রিয়া না থাকলেও রনি সোফায় বসতে বসতে আজিনকে নিচু গলায় বলে, শুনলি শাশুড়ি মা কি বলল? ওনার মনের মাঝে খবর হয়ে গেছে মেয়ের জামাই যে শ্বশুর বাড়ি প্রথম আসছে। আজরিন তিক্ততা নিয়ে বলে, তুমিও না কথাটা একবার ওনার কানে গেলে। ওনার কানে গেল তো আবার ভালো, তাহলে ওনার মেয়েকে পেতে আমার বেশি সুবিধা হবে। তবে একটা জিনিস খেয়াল করেছিস? তোর ভাবিকে আজকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। আজিন চাবা শক্ত করে অমিতের সাথে কথা বলা ঐশীর মায়ের পানে তাকিয়ে বলে, কোন সুবিধে তুমি ওকে আমার ভাবি ভাবি বলো? দেখো নাই দরজার কাছে তোমার ভাইয়া বলে সম্বোধন করছে। ও তোকে ভাইয়ের চোখে দেখে। ও আমার নিজের চোখেই দেখে, আর ভাই আমাকে ডাকে নাই তো, ওর ভাসুরের ডাকছে। আজিন একটু বিস্ময়কর হয়ে রনির পানে তাকায়। রনি তখন বলে ওঠে, বুঝোস নাই ভাসুর বলায়? আরে অমিত ভাইয়া আমার বড় ভাই হলে ঐশী কি? তাহলে ঐশী ভাসুর না? ভাইয়াকে ভাইয়া ডাকছে। আজিন মলিন হেসে তিক্ততা নিয়ে বলে, তোমার সাথে না কথায় পারা যাবে না। আমি এখন তর্ক করতে চাই না। আন্টি যদি দেখে আমরা ফিসফিস করি তাহলে কি ভাববে? আমরা পরে এই নিয়ে ডিসকাস করব।
এখন ভদ্র হয়ে বসে থাকি, না হলে তোমার ভাই দেখলে না না হলে তোমার ভাই দেখলে না আন্টি যাওয়ার পর আমাদের 4টি কথা শুনিয়ে দেবে। আরজিন কথাটা বলার মাঝখানে নজর পড়ে রুম থেকে ঐশীর সাথে অমিতের সমবয়সী একটা মেয়ে বেরিয়ে আসতে। মেয়েটিকে দেখে আরজিনের বুঝতে বাকি থাকে না এইটা ঐশীর ভাবি। মেয়েটি এসে অমিতের পানে তাকিয়ে মৃদু হাসে আর বলে, কি রে দোস্ত, কি অবস্থা তোর? মেয়েটির কথা কানে আসতেই অমিত ঐশীর মায়ের পান থেকে নজর সরিয়ে মেয়েটির পানে তাকায় আর বলে, আরে মিলি, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। অমিত আর মিলি ছিল স্কুল ফ্রেন্ড। অমিতের মিলির সাথে শেষবার দেখা হয় রাহাত আর মিলির বিয়ের দিন। তাদের বিয়েটা ছিল রিলেশনশিপের পরে। দু পরিবারে মিলে তাদের সম্পর্কটা মেনে নিলে আরও 5 বছর আগে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়েটা হয়। বর্তমানে এখন তাদের কোনো বাচ্চা নেই। তাদের বাচ্চা হচ্ছে না নাকি তারা এখনও বাচ্চা চাচ্ছে না এ নিয়ে ধারণা নেই। অমিত আর মিলির মাঝে বেশ কিছু কথা হয়। এরপর বাকিদের সাথে মিলি কিছুটা আলাপ করে। পরে কিচেন থেকে শাশুড়িটাকে মিলি চলে যায় অমিতের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে। ঐশীও মা ভাবিকে সাহায্য করার জন্য ভাবি পিছন পিছন চলে যায়। মিনিট 2 পর রাত রুম থেকে বেরিয়ে আসে। দরজার পান থেকে উঁচু স্বরে অমিতকে উদ্দেশ্য করে বলে, হোয়াটসঅ্যাপ ব্রো, এসে পড়েছো তাহলে? ভেবেছি তুই না আসলে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। যাক, ভালোই ভালোই চলে আসলি। তারপর কাছে আসলে একে অপরের সাথে রাহাতের কথা হয়। হালকা পাতলা নাস্তা খাওয়ার পর সবার মাঝে আলাপ আলোচনা চলতে থাকে। অমিত মিলে আর রাহাত মিলে পুরনো আলোচনায় চলে যায় আর সেগুলো নির্বাক দর্শকের মতো শুনে যাচ্ছে রনি। ঐশীর মা নিজের কাজে চলে যায়। আরজিন ঐশীর সাথে ঐশীর রুমে এসে বিছানায় বসে তাদের নিজেদের আলোচনা করছে আর তাদের পাশে শুয়ে আরজিনের মোবাইলে গেমস খেলছে রাহি। কথা বলার একটা সময় আরজিন ঐশীর কাছ থেকে ছোট বোন উর্মির কথা জিজ্ঞেস করে। ঐশী তখন বলে ওঠে, উর্মি, এবার ইন্টার পরীক্ষা দিবি তো? বাড়ি থেকে কলেজে যাওয়া আসতে প্রচুর সমস্যা হয়। বলে উর্মিকে সপ্তাহখানেক আগে হোস্টেলে দিয়ে দিছি। কথাটা শুনে আরজিন কিছুটা আক্ষেপ পোষণ করে। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিলে অমিত, রাহাত আর রনি পাশেরই একটা মসজিদে নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়ে। মসজিদে যাওয়ার জন্য অমিতরা যখন বাড়ি মেন গেটের কাছে যায় তখন তাদের সাথে দেখা মিলে ঐশীর ছোট ভাই রাহিমের সাথে। রাহিমের সাথে রনি অমিতের কিছুটা কথা হলে সে আর বাসায় না গিয়ে তাদের সাথেই মসজিদে চলে যায়। সকলেই দুপুরে খাবারের জন্য এক একে টেবিলে বসে পড়েছে। টেবিল জুড়ে নানার সাথে খাবারের আয়োজন। শুধু ঐশীর মা আর ভাবি মিলে দুজনেই দাঁড়িয়ে খাবার সার্ভ করার কাজে ব্যস্ত। অমিত আর রনি অনেকবার করে অনুরোধ করেছে ওনাদের বসতে, কিন্তু তবু ওনাদের বসাতে পায়নি। সবে বেশ আনন্দ নিয়ে খেতে শুরু করেছে। হাসি ঠাট্টার মুখর টেবিল। হঠাৎ অমিতের চোখ গিয়ে পড়ে আরজিনের সামনে বসা রাহিমের দিকে। সে লক্ষ্য করে রাহিমের চোখ বারবার আরজিনের দিকে চলে যাচ্ছে। এমনকি প্লেটের দিকে তাকানোর চেয়েও সে বেশি মনোযোগ দিচ্ছে আরজিনের দিকে তাকাতে। তার দৃষ্টি যেন কিছু বলতে চাইছে কিংবা কিছু আবিষ্কার করছে আরজিনের মাঝে। এই দৃশ্য দেখে অমিতের মনোযোগ খাবার থেকে সরে যায়। সে আরজিন আর রাহিমের মাঝের এই অদ্ভুত দৃশ্যপট দেখতে থাকে আর চোখে। যদিও আরজিন তার নিজের খাবারের সম্পূর্ণ মনোযোগী, আশেপাশে কি ঘটছে সে বিষয়ে বিন্দুমাত্র হেলদোল নেই। কিন্তু এবার অমিত লক্ষ্য করে রাহিম কোনো দ্বিধাচারে এক দৃষ্টিতে আরজিনের দিকে তাকিয়ে আছে, যা অমিতের মনে এক অজানা ক্রোধের সঞ্চার করে। সে রাহিমকে কিছু বলতে না পেরে হঠাৎ তার পাশে বসে থাকা আরজিনের দিকে ঘুরে কঠোর স্বরে বলে ওঠে, কি করছো তুমি? ঠিক করে খাবার খেতে পারো না? আশঙ্কিক অমিতের এমন ব্যবহারে মুহূর্তেই পরিবেশটা থমকে যায়। সকলে হাতের খাবার থামি বিস্ময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে অমিতের পানে। আরজিনও থমকে যায়, চোখে বিস্ময় আর ভীতির ছাপ। সে কিছুই বুঝে উঠতে পারছে না অমিত কেন এমন আচরণ করলো, কিন্তু অমিতের চোখে জ্বলন্ত ক্রোধ দেখতে পেয়ে সে নিচু গলায় বলে ওঠে, আমি আবার কি করেছি? ঠিক করেই তো খাচ্ছি। অমিত এক ঝটকায় তার প্লেটের দিকে তাকিয়ে বলে,
ঠিক করে খাচ্ছ? তাহলে তোমার প্লেটে খাবার কই? শুধু শুকনো ভাত খাচ্ছ কেন? আশেপাশে এত কিছু আছে, কিছুই কি তোমার চোখে পড়ছে না? এই বলে অমিত হাত বাড়িয়ে সামনে রাখা কাতলা মাছের পিস থেকে একটি বড় টুকরো মাছ তুলে দেয় আজিনের প্লেটে। আর তার এই কাণ্ড দেখে রাহাত হেসে বলে ওঠে, বাহ ভাই, খালাতো বোনের প্রতি দেখছি অনেক কেয়ার। তবে ধমক দিয়ে বলার কি দরকার ছিল? শান্তভাবে বললেই তো হতো। বেচারি তো ভয় পেয়ে চোখ কপালে। রাতের কথাই অমিতের কিছু বলার আগেই রনি মুখে মৃদু হাসির আভা এনে বলে, আসলে রাহাত ভাই যে যেমন ভাবে বুঝে তাকে তেমন ভাবেই বলতে হয়। আমার বোনকেও না তুমি যদি শান্ত ভেবে আদর করে কিছু বলো, ও শুনবে না। ওরে ধমক দিয়েই সবকিছু বলতে হয়। রনি হেসে জবাব দেয়, ধমক খাওয়াটা যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওর কাছে এটা সাধারণ স্বাদের মতো। রনির কথায় টেবিল জুড়ে হাসির রোল পড়ে যায়। তারপর পরিবেশ আবার হালকা হয়ে ওঠে, সবাই খাওয়ায় মনোযোগ দেয়। কিন্তু এদিকে আজিম চুপচাপ। তাকে নিয়ে হওয়া মিথ্যা কল্পিত বিষয়গুলো দর্শক মারত। ভেতর ভেতর ক্ষয় হচ্ছে সে। নিজের প্লেটে চোখ রেখে ধীরে ধীরে ভাত খাচ্ছে আর ভাবছে, এই লোকটা কি আমায় কেয়ার করলো নাকি আমায় ধরে মারলো? হুট করে কিছু বলা নেই, ধরা নেই, আমার উপর চেঁচিয়ে উঠলো। তাও শুকনো ভাত খাচ্ছি বলে মানলাম ওনার আমার প্রতি কেয়ার জন্মালো। তাই বলে সবার সামনে এভাবে ধমক দিয়ে বলা লাগে? আর মাছ সামনে এত খাবার থাকতে ওনার আমায় মাছই দিতে হলো। ঠিক আছে, আমার কাতলা মাছ প্রিয়, কিন্তু আমি তো কাটা ছাড়াতে পারি না। ছোটবেলা থেকে নিজে যতবার মাছ খেতে গেছি ততবার গলায় কাটা বেঁধেছি। এখন আমি মাছটা কি করে খাবো? খাবার সাহস করব না করব না। যদি খেতে না চাই তাহলে উনি যদি আবার সবার সামনে কথা শোনায়। এভাবে মনের কথাগুলো এলোমেলোভাবে ঘুরপাক খায় আজিনের মাথায়। আসে কিছুক্ষণ এসব দ্বিধা নিয়েই পড়ে থাকে। এরপর কি যেন মনে করে নিজের মধ্যে সাহস সঞ্চয় করে নিচু গলায় অমিতকে উদ্দেশ্য করে বলে বসে, আপনি আমায় সবার সামনে এভাবে ধমক দিলেন কেন? আমি তো ঠিক মতোই খাবার খাচ্ছিলাম। অমিত কোনো উত্তর না দিয়ে খাওয়া চালিয়ে যায়। আজিন তখন ঠোঁটে হালকা রসিকতা এনে আবার বলে, বুঝেছি, আপনার তো আবার আমায় কথা না শোনালে গলা দিয়ে ভাত নামে না। তাই বুঝি হঠাৎ আমাকে ধমক দিয়ে উঠলেন যাতে আপনি এখন আরাম করে গড়গড়িয়ে ভাত গিলতে পারেন। অমিত এবার খাওয়া থামিয়ে নিচু গলায় বলে ওঠে, বাজে বকা বন্ধ করে চুপচাপ খাবার খেয়ে টেবিল ছেড়ে উঠবে নাকি আমি উঠে যাব? আজিন নরম স্বরে জবাব দেয়, আমি তো চুপচাপই ছিলাম, আপনি তো ভেজাল লাগালেন। আর টেবিল ছাড়বো কেন? এখনো তো খাবার খাওয়াই শুরু করলাম না। খাবার তাড়াতাড়ি খেতে নেই, খাবার খেতে হয় আস্তে আস্তে, তা না হলে গলায় বাঁধে। আপনি জানেন না? অমিত এবার আরেক ধাপ এগিয়ে বলে, আস্তে খাবে তো ঠিক আছে, খাও না। আমায় কেন ডিস্টার্ব করছো? তোমার না হয় নায়ক সামনে বসে আছে, তাই উঠতে মন চাচ্ছে না, কিন্তু আমায় উঠতে হবে। ডু ইউ নো হোয়াই? কারণ এই যে তুমি আমার পাশে বসে আছো না, আমার গা জ্বালা করছে। আর তুমি যে কথা বলছো না, আমার কানে অস্বস্তি হচ্ছে। তাই চুপচাপ খাবার খাও আর আমায়ও শান্তিতে খেতে দাও। এদিকে ততক্ষণে নায়ক বসে আছে। অমিতের এই কথাটা আজিনের মনে ধাক্কা দেয়। সে সামনের দিকে তাকিয়ে দেখে ঠিক তার সামনে রাহিম বসা। তখন তার ঠোঁট কেঁপে ওঠে এক দুষ্টামি ভরা চিন্তায়। সে ভাবে, এই লোকটা কি রাহিম ভাইকে নিয়ে জেলাস? তারপর আবার সে নিজেকে তিরস্কার করে বলে ওঠে, উনি হবে জেলাস? নিজের ভাবনা শেষে আজিন আবার নিচু গলায় অমিতকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি আমার পাশে বসেছেন বলে আপনার গা জ্বালা করছে? আমার কথায় আপনার কানে অস্বস্তি হচ্ছে? আপনি যেন আমার পাশে বসতে বাধ্য হয়েছেন। আপনি তো নিজেই এসে বসেছেন, আমি তো বলিনি আপনাকে আমার পাশে বসতে। অমিত একটু বিরক্তি মেশানো গলায় বলে ওঠে, মানছি তোমার পাশে বসে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, দয়া করে এবার একটু চুপ করবে? অমিতের কথায় আজিন মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে।
তারপর অমিতের দিকে আর না তাকিয়ে দেরিতে আবার নিজের প্লেটে মনোযোগ দেয়। প্লেটে নিজের প্রিয় কাতলা মাছের টুকরাটা দেখে আজিন যেন দ্বিধায় এক গভীর সংকটে আটকে যায়। একদিকে প্রিয় মানুষ নিজ হাতে তার প্রিয় খাবার প্রথমবার তুলে দিয়েছে। এই ভাবনাটা তার হৃদয়ে এক অদ্ভুত উচ্ছ্বাসের ঢেউ তোলে, কিন্তু সেই আনন্দ মুহূর্তে মিলান হয়ে আসে অন্য এক ভয়কে কেন্দ্র করে, মাছের কাঁটা। মেয়েটা জানে মাছের কাঁটা বাঁচতে সে কখনোই পারদর্শী না। ছোটবেলা থেকেই মাছ খাওয়ার অভিজ্ঞতা তার জন্য ছিল রীতিমতো এক যুদ্ধ। কতবার যে গলে কাঁটা বিঁধেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবু আজকের এই পরিস্থিতি আলাদা। আজ কাঁটা বিঁধার ভয় থেকেও বড় ভয় উঠেছে তার মনের এক গোপন অনুভব, অমিতের হাত থেকে পাওয়া মাছ। সে একবার অমিতের পানে তাকায় তো আরেকবার মাছের পানে। অমিতের পানে তাকাতেই তার বুকের ভেতর কেমন আকুলতা বয়ে যায়। খেতে ইচ্ছে করে বটে, কিন্তু সাহস কোথায়? শেষমেশ সে সমস্ত সংশয় সরিয়ে রেখে মনের সমস্ত শক্তি একত্রিত করে মাছটা হাতে তুলে নেয়। একটু ভাতের মধ্যে মাছের কিছু অংশ লুকিয়ে দু চোখ বন্ধ করে মুখে তোলে। প্রথম 2 গ্রাসে কোনো সমস্যা হয়নি। আজি অবাক হয়ে খেয়াল করে সে তো কাঁটা বেছে মাছ খেতে পেরেছে। মনে হয় এই ছোট্ট জয়ের আনন্দে তার ভেতরে যেন এক স্রোত বইছে। মনে মনে ভাবে,